সময়টা 1765 খ্রিস্টাব্দ। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিল্লির মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমকে বাধ্য করে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি তাদের হাতে তুলে দিতে। এরই পরিণতি হল বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা, অর্থাৎ নবাবের হাতে থাকলো নিজামাত বা ক্ষমতাহীন দায়িত্ব, অন্যদিকে কোম্পানির হাতে রইল দেওয়ানি বা দায়িত্বহীন ক্ষমতা। ফলস্বরূপ দেওয়ানি লাভের পর থেকেই ধীরে ধীরে বাড়তে থাকে ব্রিটিশ সাম্রাজ্যের আয়তন। আর সেই সূত্র ধরেই ব্রিটিশরা নিজেদের শাসন শোষণ বজায় রাখতে যে প্রশাসনিক পদক্ষেপগুলি গ্রহণ করেছিল সেগুলি ডিটেলসে জেনে নেব আজকের ক্লাসে। ভারতবর্ষে এসে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি এ দেশ দখলের স্বপ্ন দেখে। আর এ দেশের রাজনৈতিক অনৈক্যই সেই ইচ্ছা পূরণের সুযোগ এনে দেয়। কোম্পানির চরিত্র বদলায়। তারা বণিক হিসেবে ভারতে প্রবেশ করলেও তাদের সেই মানদণ্ড পরিণত হয় রাজদণ্ডে। পাশাপাশি ভারতীয় উপনিবেশের আয়তনও বাড়তে থাকায় তা নিয়ন্ত্রণের জন্য প্রয়োজন হয়ে পড়ে সুপ্রশাসনিক ব্যবস্থার। আর তা পূরণ করতে ব্রিটিশরা যে 4টি গুরুত্বপূর্ণ দিকের ওপর নজর দেয় সেগুলি হল আইন ব্যবস্থা, আমলাতন্ত্র, পুলিশি ব্যবস্থা এবং স্থায়ী সেনাবাহিনী। আজ আমরা আইন ব্যবস্থা বলতে যা বুঝি, এ দেশে তার ভিত্তি প্রতিষ্ঠিত হয়েছিল অনেক বছর আগেই। ভারতে আইনের শাসনের ধারণা প্রবর্তন করে সাম্রাজ্যবাদী ব্রিটিশ সরকার। আর এই প্রসঙ্গে তাদের প্রথম পদক্ষেপই ছিল রেগুলেটিং অ্যাক্ট। আসলে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের ভারতের নৈতিক অধঃপতনের ফলে যে দুর্নীতির সৃষ্টি হয়েছিল তা নিয়ন্ত্রণ করার জন্যই ব্রিটিশ পার্লামেন্ট 1773 খ্রিস্টাব্দে এই শাসনতান্ত্রিক আইনটি পাশ করে। এই আইন বলে কোম্পানির ইংল্যান্ডে অবস্থিত পরিচালক সভাটি কোর্ট অফ ডাইরেক্টরস নামে পরিচিত হয়। সভার সদস্য সংখ্যা 14 থেকে বাড়িয়ে 24 জন হয় এবং তাদের কার্যকালের মেয়াদ হয় 4 বছর। পাশাপাশি ভারতে কোম্পানির কলকাতা, মাদ্রাজ, বোম্বাই প্রেসিডেন্সিতে 4 জন সদস্য বিশিষ্ট একটি করে কাউন্সিল গঠিত হয়। বাংলার গভর্নর গভর্নর জেনারেল উপাধিতে ভূষিত হন। এছাড়া একজন প্রধান বিচারপতি ও 3 জন সহকারী বিচারপতির সমবায়ে স্থাপিত হয় কলকাতার সুপ্রিম কোর্ট। সর্বপ্রথম রেগুলেটিং অ্যাক্ট অনুযায়ী ব্রিটিশ সরকার সুনির্দিষ্ট প্রশাসনিক কাঠামো প্রতিষ্ঠার উদ্যোগ নিলেও থেকে যায় বেশ কিছু ত্রুটি। কাজেই এই ত্রুটিগুলি দূর করার উদ্দেশ্যেই ইংল্যান্ডের প্রধানমন্ত্রী উইলিয়াম পিট প্রবর্তন করেন ভারত শাসন আইন বা পিটস ইন্ডিয়া অ্যাক্ট। এই আইনে 6 জন সদস্য নিয়ে বোর্ড অফ কন্ট্রোল গঠিত হয় এবং
3 জন ডাইরেক্টরকে নিয়ে তৈরি হয় সিক্রেট কমিটি। পাশাপাশি বাংলার গভর্নর জেনারেল ভারতের ব্রিটিশ প্রশাসক হয়ে ওঠেন। কিন্তু পিটের ভারত শাসন আইনও ত্রুটিমুক্ত ছিল না, যদিও এই আইনের মাধ্যমেই ব্রিটিশ সরকার সামরিক ও বেসামরিক বিষয়গুলির উপর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিল বলা চলে। ভারতে ব্রিটিশ আইন ব্যবস্থা সুপ্রতিষ্ঠিত করার পরবর্তী ধাপটি হল চার্টার অ্যাক্ট বা সনদ আইন। তোমাদের জানিয়ে রাখি, 1793 খ্রিস্টাব্দ থেকে প্রতি 20 বছর অন্তর অন্তর ব্রিটিশ সরকার এই সনদ আইনগুলি পাশ করতে থাকে। চলো একবার চোখ বুলিয়ে নেওয়া যাক এই সনদ আইনগুলির দিকে। তবে সনদ আইনেই ব্রিটিশদের কর্মকাণ্ড থেমে থাকেনি। উপমহাদেশের শাসনযন্ত্রের উপর তাদের নিয়ন্ত্রণ আরও দৃঢ় করার জন্য পরবর্তীতে একে একে পাশ করেছিল ভারত শাসন আইন ও পরিষদীয় আইনসমূহ। এ প্রসঙ্গে ডক্টর বিপান চন্দ্র বলেন, ভারতের ব্রিটিশ শাসন ব্যবস্থা 3টি স্তম্ভের ওপর প্রতিষ্ঠিত ছিল: সিভিল সার্ভিস, সামরিক বাহিনী ও পুলিশ বিভাগ। একদমই তাই। আসলে ভারতের মাটিতে দাঁড়িয়ে ব্রিটিশ সরকার বুঝতে পেরেছিল তাদের স্বপ্ন পূরণ করতে হলে এদেশের মানুষ ও প্রকৃতি সম্পর্কে যাবতীয় বিষয় জানতে হবে। সেই তাগিদেই ভারতে ব্রিটিশ প্রশাসনের অন্যতম স্তম্ভরূপে গড়ে ওঠে সিভিল সার্ভিস বা আমলাতন্ত্র। আচ্ছা, এই আমলাতন্ত্রের ধারণা কোথা থেকে পাওয়া গেল জানো? 1784 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন এবং 1793 খ্রিস্টাব্দের সনদ আইন, এই 2 আইনের মাধ্যমে গভর্নর জেনারেল এক সুসংগঠিত আমলাতন্ত্র গঠন করার উদ্যোগ নেন। আর এই আমলাতন্ত্রকে মজবুত করার জন্য লর্ড ওয়েলেসলি প্রতিষ্ঠা করেন ফোর্ট উইলিয়াম কলেজ, যার উদ্দেশ্য ছিল ইংল্যান্ড থেকে আসা সকল সিভিলিয়ানদের ভারতীয় সমাজ, অর্থনীতি, সাংস্কৃতিক অবস্থা সম্পর্কে অবগত করা। তবে সত্যি কথা বলতে গেলে ভারতে আমলাতন্ত্রের প্রকৃত প্রবর্তক হলেন লর্ড কর্নওয়ালিস। ভারতীয়রা দুর্নীতিগ্রস্ত, এই চিন্তার বশবর্তী হয়ে তিনি উচ্চ প্রশাসনিক পদে ভারতীয়দের নিয়োগ নিষিদ্ধ করেন। অবশ্য 1857 খ্রিস্টাব্দে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগ শুরু হলে ভারতীয়দেরও সিভিল সার্ভেন্ট পদে প্রবেশের সুযোগ আসে। তবে ভারতীয়দের জন্য এই পথ ছিল না খুব একটা মসৃণ, কারণ ভাইসরয় লর্ড লিটন সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের বয়স 21 থেকে কমিয়ে 19 বছর করেন। 22 বছর করার দাবিতে সমগ্র দেশবাসী প্রতিবাদে সোচ্চার হয়ে ওঠে। শেষ পর্যন্ত তাদের আন্দোলনের চাপে 1892 খ্রিস্টাব্দে সিভিল সার্ভিস ব্যবস্থার সংস্কার হয়। সংস্কারের ফলস্বরূপ সূচনা ঘটে ইন্ডিয়ান সিভিল সার্ভিসের। অবশেষে 1922 খ্রিস্টাব্দে কানপুরে ব্রিটিশ সরকার সর্বপ্রথম ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষা গ্রহণ করে, আর যা হয়ে ওঠে ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো।
উপনিবেশবাদী ইংরেজরাজ ভারতে নিজেদের শাসন বজায় রাখতে পুলিশি ব্যবস্থারও প্রচলন ঘটিয়েছিল। ভারতে এই পুলিশ বাহিনী গড়ে তোলার প্রথম উদ্যোগ নেন গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস। তিনি যে উদ্যোগগুলি নিয়েছিলেন সেগুলি একবার দেখে নিই চলো। সারা দেশে পুলিশি ব্যবস্থাকে আরও সংগঠিত ও কর্মক্ষম করে তোলার জন্য বড়লাট লর্ড কর্নওয়ালিস নতুন পুলিশি ব্যবস্থার প্রবর্তন করেন। পুলিশ বিভাগ গঠনের পাশাপাশি প্রয়োজন ভিত্তিক থানা বা ফাঁড়ির প্রতিষ্ঠা, দারোগা নিয়োগ, গ্রামগুলিতে চৌকিদারদের নিযুক্তি এবং কলকাতায় পুলিশ সুপারিনটেনডেন্ট পদ সৃষ্টি ছিল তাঁরই গৃহীত পদক্ষেপ সমূহ। কর্নওয়ালিসের পরবর্তীতে স্যার নাপিয়ের পুলিশি ব্যবস্থার বড় রকমের সংস্কার সাধন করেছিলেন, যা ব্রিটিশ আমলে পুলিশি ব্যবস্থার বিকাশে অত্যন্ত সহায়ক হয়ে উঠেছিল। চলে এসেছি আলোচনার একদম শেষ পর্যায়ে, যে পর্বের আলোচ্য বিষয় হল স্থায়ী সেনাবাহিনী। ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের ধারাবাহিক প্রসার ও নিরাপত্তাকে আরও সুদৃঢ় করার জন্য ইংরেজরা সেনাবাহিনী প্রতিষ্ঠা করার উদ্যোগ নেন। প্রথম দিকে ভারতে বাণিজ্য কুঠিগুলি রক্ষা করার স্বার্থে মেজর স্ট্রেঞ্জার লরেন্সের নেতৃত্বে গড়ে তোলা হয় ইউরোপীয় মডেলের নিরাপত্তা বাহিনী। পরবর্তীতে ক্লাইভ পলাশির যুদ্ধের পর ব্রিটেন থেকে নৌসেনা এনে শক্তি বৃদ্ধিও করতে থাকেন। ব্রিটিশ ঐতিহাসিক পার্সিভাল স্পিয়ার এ প্রসঙ্গে বলেন, গভর্নরের কাছে সিভিল সার্ভিস দক্ষিণ হস্ত হলে সেনাবাহিনী ছিল বাম হস্ত। ব্রিটিশ কোম্পানি মূলত 3 ধরনের সেনাবাহিনী গঠন করেছিল। ভারত থেকে সেনা সংগ্রহের মাধ্যমে সেনাবাহিনী গঠন, ইউরোপীয়দের থেকে সেনা বাছাই করে সেনাবাহিনী গঠন, পাশাপাশি রাজকীয় সেনাবাহিনী গঠন। কোম্পানি সেনাবাহিনী নিয়োগের ক্ষেত্রেও যে বিষয়গুলির উপর নজর দিত তা হল উচ্চ পদে সর্বদা ইউরোপীয়দের নিয়োগ করা হতো। ভারতীয়দের সেখানে কোনো স্থান ছিল না। আবার এই ভারতীয় সেনাদের প্রশিক্ষণ দিত ইউরোপীয় অফিসাররা, আর এই অফিসারদের নিয়োগ করতেন কোম্পানির ডিরেক্টররা। আর এদিকে কোম্পানির সাম্রাজ্যের সীমানা বৃদ্ধির পাশাপাশি সৈন্য সংখ্যাও বৃদ্ধি পেতে থাকে। রাজস্বের 40% এই সেনাদের জন্য ব্যয় করা হতো। প্রথম দিকে ভারতীয় সেনারা নিয়মিত বেতন পেলেও পরবর্তীকালে তাদের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হয়, ফলে তারা বিদ্রোহের পথ বেছে নেয়। কোম্পানির সৈন্য সংখ্যা বৃদ্ধি পাওয়ায় প্রতিটি প্রেসিডেন্সিতে সেনাবাহিনী গঠনে ভিন্ন ভিন্ন নীতি গ্রহণ করা হয়। 1893 খ্রিস্টাব্দে আর্মি অ্যাক্টের মধ্যে দিয়ে মাদ্রাজ ও বোম্বাইয়ে সেনাবাহিনীর উপর প্রাদেশিক নিয়ন্ত্রণ তুলে দেওয়া হয়। পরবর্তীকালে সমগ্র ভারতে সামরিক নিয়ন্ত্রণ কেন্দ্রীকরণের জন্য কমান্ডার ইন চিফ নিয়োগ করা হয়। এরপর সমগ্র সেনাবাহিনীকে বাংলা, বোম্বাই, মাদ্রাজ, পাঞ্জাব মোট 4টি কমান্ডে বিভক্ত করা হয়।
এইভাবে ঔপনিবেশিককালে ব্রিটিশ সরকার যতই সাম্রাজ্যের দিকে পাখা মেলেছে, ততই তারা হয়েছে কঠোর থেকে কঠোরতর। ব্রিটিশ সরকারের ইচ্ছায় হোক কিংবা ধূর্ততায়, ইংরেজরা ভারতবর্ষের রাজনৈতিক সংকটের সুযোগ নিয়ে গড়ে তুলেছিল নিত্য নতুন আইনি ও প্রশাসনিক পদক্ষেপ। এর ফলে ভারতে তারা নিজেদের শাসনকে সুদৃঢ় করে, যার পরিণতি ছিল এদেশে 200 বছর ব্যাপী পরাধীনতার অন্ধকার।